আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে যেই পিবিএন 2021, 2022, 23, 24 এইগুলোর কোশ্চেন পেপার ডিসকাশন। তোমাদের যেমন বলা হয়েছিল যে একটা পার্ট হয়ে যাবে, তার সেই পার্টের আমরা কোশ্চেন ডিসকাশন করব। এইভাবে প্রত্যেকটা পার্টকে আমরা করে নেব এবং টাইম টু টাইম এগুলো আমরা করতে থাকবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে প্রথম ক্লাস এবং আজকে আমাদের প্রথম ক্লাসে যেই পিবিএন 2021-এর কোশ্চেনটা ডিসকাস করব। তো তোমাদেরও এরকম যখন পরীক্ষা দিতে যাবে এরকম একটা বুকলেট পাবে, ওএমআর বেসড হয়। তার জন্য তোমাদের ওএমআরের সিট দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে যারা আমার পেইড ব্যাচে জয়েন আছো, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম মানে অচেনা জিনিস বা অজানা জিনিস এরকম না হয়, ঠিক আছে? তো আজকে আমাদের পার্ট এতে আমাদের কী কী সাবজেক্ট থাকে, মাইনর সাবজেক্টগুলো কী কী, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, নিউট্রিশন অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলো থাকে। এই সাবজেক্টগুলো থেকে টোটাল 40টা কোশ্চেন হয়ে থাকে। এই 40টা কোশ্চেনের মধ্যে দেখবে এই কোশ্চেনগুলো করতে করতেই তোমরা বুঝতে পারবে যে কয়েকটা টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আছে, মানে কয়েকটা সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন আছে, এবং কতগুলো থেকে একদমই আসে না বললেই চলে, যেমন সাইকোলজি, সোশিওলজি, ঠিক আছে? তো আমাদের সেই রকম প্রেফারেন্স অনুযায়ী সেই সব সাবজেক্টগুলোকে আমাদেরকে পড়তে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। যারা পেইড ব্যাচে জয়েন নেই তাদেরকে বলবো, যারা জয়েন হতে চাও এখনও এই মাসের মধ্যে মানে মার্চের মধ্যে জয়েন হলে ফিজ আছে টোটাল হচ্ছে 999 টাকা, আর যদি পরে জয়েন করো তাহলে কিন্তু ফিজটা হয়ে যাবে সেটাই 1200 টাকা। তো চাইলে মার্চের মধ্যে জয়েন হয়ে যেতে পারো। চলো শুরু করা যাক। প্রথমে দেখো 1 নাম্বার কোশ্চেন আছে, ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম। ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউমকে কি বলা হয়? ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউমকে এখানে আমাদের সঠিক উত্তর হবে, এখানে 4টে অপশানকে আমি পড়ছি না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে, এমনিতেই কিছু কিছু জিনিস সাইড বাই সাইড বলার জন্য টাইম লাগবে। ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম প্রিলোড নামে পরিচিত। এই ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউমটা কি? এটা প্রশ্নে মানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমাদের যখন কার্ডিয়াক সাইকেল হয় বা আমাদের যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় হার্টের, তখন আমরা কার্ডিয়াক সাইকেল পড়ার সময় দেখেছিলাম সিস্টোল মানে হচ্ছে কন্ট্রাকশন অ্যান্ড ডায়াস্টোল মানে হচ্ছে রিল্যাক্সেশন। ভেন্ট্রিকুলার অ্যান্ড অ্যাট্রিয়াল বোথ, ভেন্ট্রিকেলসগুলো সিস্টোল ডায়াস্টোল হয় এবং অ্যাট্রিয়ালগুলোই সিস্টোল ডায়াস্টোল হয়। তো যখন ভেন্ট্রিকেলগুলো যেগুলো আছে দুটো, লেফট অ্যান্ড রাইট, সেটা যখন কমপ্লিটলি ডায়াস্টল হওয়ার পরে মনে করো এটা একটা আমি এরকমভাবে আঁকছি, ঠিক আছে? এরকমভাবে আঁকলাম জাস্ট চারটা, ধরো এই দুটো ভেন্ট্রিকেল। তো এই দুটো ভেন্ট্রিকেল যখন ডায়াস্টল হচ্ছে মানে পুরো ব্লাড ফিলিং হচ্ছে এর মধ্যে, মানে রিল্যাক্সেশন ফেজে আছে। তো এই রিল্যাক্সেশন যখন কমপ্লিট হয়ে গেল, ধরো এটা এরকম ছিল, এরকম ফুলে এরকম হয়ে গেল, ব্লাড ভর্তি হয়ে গেল, ঠিক আছে? রিল্যাক্সেশন হচ্ছে, তাহলে সমস্ত ব্লাড এখান থেকে এদিকে আসছে, এখান থেকে এদিকে আসছে, দুটো ভেন্ট্রিকেল বড় হয়ে গেল। তো এই যে ভেন্ট্রিকেলগুলো বা ডায়াস্টলের যে ফেজটা সেটা যখন কমপ্লিট হয়ে গেল, ডায়াস্টলের ফেজটা যখন কমপ্লিট হলো, সেই যে অবস্থাটা সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম। এই ভলিউমটা কতটা হয় মানে এই টাইমে ওই এক একটা ভেন্ট্রিকেলে কতটা করে ব্লাড থাকে, মোটামুটি অ্যাপ্রক্স আমরা ধরতে পারি 120 ml করে। এটা বই টু বই ভ্যারি করবে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে, ঠিক আছে? 120 ml-কে আমরা ধরে নিতে পারি মোটামুটি যে ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউমটা হচ্ছে 120 ml। তো এই ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল যেটা হলো, এর ফলে যে ভেন্ট্রিকেল যে তার চারপাশের ওয়ালে যে পরিমাণ ফোর্সটা দিচ্ছে বা যে ফোর্সটা দিচ্ছে, সেটাকেই আমরা এক প্রকার প্রিলোড নামে পরিচিত। সেই ফোর্সটাই হচ্ছে এক প্রকার প্রিলোড নামে পরিচিত। মানে হলো শেষ পর্যন্ত ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউমটা হচ্ছে তখন যে পরিমাণ বা যে ফোর্সটা দিচ্ছে সেটাই হচ্ছে এক রকমের প্রিলোড নামে পরিচিত। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? সঠিক উত্তর হয়ে গেল প্রিলোড। ওকে। আর আফটার লোডটা কি? আফটার লোডটা উল্টোটা, ঠিক অ্যাট্রিয়ামে যেটা হচ্ছে একই টাইমে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমাদের আরও একটা জিনিস বোঝানো যাবে, এগুলো আমি মুছে দেবো করার পরে, এটা আমি এখন মুছে দিচ্ছি। এখান থেকে আরেকটা জিনিস জানা যাবে, এটা যেহেতু আমরা জানলাম যে
এটা হার্ট ধরে নাও। এই ভেন্ট্রিকুলার এন্ড ভলিউম হচ্ছে 120। আবার যখন অ্যাট্রিয়াল এন্ড ভলিউম ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোল হবে, ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোল ভলিউম হবে, তখন সেটা হবে 50। ওই শর্টে আমি লিখছি এন্ড ডায়াস্টল ভলিউম মাইনাস হচ্ছে এন্ড সিস্টোল ভলিউম, ঠিক আছে। এন্ড ডায়াস্টল ভলিউম মাইনাস হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম, মানে এটা হচ্ছে যেমন বললাম ভেন্ট্রিকুলার সিস্টোল যখন হচ্ছে সেটা কমপ্লিট হওয়ার পরে যে পরিমাণ ব্লাডটা থাকছে সেটা হচ্ছে 120 ml। সিমিলারলি যখন সিস্টোল কমপ্লিট হয়ে যাবে যে পরিমাণ ব্লাডটা থাকবে সেটা হচ্ছে 50 ml। তাহলে কেসটা কি দাঁড়ালো, এইটার থেকে এইটা যদি মাইনাস করে দেখবে 70 ml পাচ্ছে। এই 70 mlটা কি জানো, এই 70 mlটাই হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম, এসভি স্ট্রোক ভলিউম আমরা পড়েছিলাম 70 ml। এই 70 mlটা এখান থেকে আসে। তো তোমাদের এত ডিটেলসে বলা হচ্ছে না, বা এইটুকু জানলেই হবে ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম অবধি, ঠিক আছে। তো যদি কোনোদিন প্রশ্নে আসে স্ট্রোক ভলিউম কোথা থেকে আমরা পাবো, স্ট্রোক ভলিউম আমরা পাবো এন্ড ডায়াস্টল ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম, এটার যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। আবার স্ট্রোক ভলিউমের সাথে যখন আমরা হার্ট রেটকে গুণ করব সেইটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের কি হবে, সেটা হয়ে যাবে আমাদের কার্ডিয়াক, সেটা হয়ে যাবে আমাদের কার্ডিয়াক আউটপুট, সেই প্রতি মিনিটের কার্ডিয়াক আউটপুট। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, এন্ড ডায়াস্টলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম। এখান থেকে আবার আমরা জানলাম যে স্ট্রোক ভলিউমটা কোথা থেকে আসছে, এছাড়াও আমরা জানলাম কার্ডিয়াক আউটপুটটা কোথা থেকে আসছে। এছাড়াও এখান থেকে আরও একটা জিনিস জানা যায়, এখান থেকে আরও একটা জিনিস তোমাদের জানা যায়, সেটা হলো গিয়ে তোমাদের এখানে দাঁড়াও অ্যান্সারটা দাগ দিয়ে দিই। সেটা হলো আমাদের যে স্ট্রোক ভলিউমটা আসছে, যে স্ট্রোক ভলিউমটা আসলো আমাদের, স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টলিক ভলিউম ইনটু যদি 100 করি, সেটা হচ্ছে তোমাদের ইজেকশন ফ্র্যাকশন, যেটা আমরা ইকো করে বুঝতে পারি, ইজেকশন ফ্র্যাকশন, যেটা আমরা ইকো করে বুঝতে পারি ইজেকশন ফ্র্যাকশন, মানে তোমার ভেন্ট্রিকেল কতটা কার্যকারিতা আছে, ভেন্ট্রিকেল কতটা ভালো কাজ করছে, সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। তো এতটা ডেপথে তোমাদের না দিতেও পারে, ওই জন্য বেসিক জিনিসগুলো জেনে রাখা দরকার, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে ইজেকশন ফ্র্যাকশনটা কি, স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টলিক ভলিউম ইনটু 100, সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। তাহলে এখান থেকে মোটামুটি আমরা একটা কোশ্চেন ডিসকাস করতে গিয়ে অনেকগুলো কোশ্চেনকে আমরা ডিসকাস করে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস। কার্ল মার্কসের থিওরি কোনটা, এখানে যে চারটা দেওয়া আছে তার মধ্যে কার্ল মার্কসের থিওরি কোনটা, এটা তোমাদের এখানে উত্তর জানতে চেয়েছে। তো এখানে যে উত্তরটা হবে সেটা তোমরা সবাই জানো, মোটামুটি ছোটোবেলার থেকে ভূগোল ইতিহাস এইসবে অনেক কিছুতে পড়ে এসছো, সেটা হচ্ছে কমিউনিজম, এটা হচ্ছে কমিউনিজম। আচ্ছা, যদি বলে কমিউনিজম তো হয়ে গেল, যদি বলে সোশ্যালিজম, তাহলে কিন্তু কার্ল মার্কসের নামটা আসে, কিন্তু কার্ল মার্কসের নামটা ছাড়াও ফ্রাইডরিচ এনগেলসের নামটাও আসে, তাই জন্য যখন সোশ্যালিজম আসে তখন দুটো নাম আসে, তাই জন্য আমরা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেবো কমিউনিজমকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে ফটোসেন্সিটিভ কোশ্চেন, তোমরা অনেক কিছু জানবে, ঠিক আছে। কোশ্চেন তোমরা যেভাবে থিওরি পড়ানো হয়েছে সেভাবে তোমরা আশা করি অ্যাডিকুয়েট তোমাদের জন্য থিওরিটা। এছাড়াও তোমাদেরকে কিছু কিছু জিনিস কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে করানো হবে, যেহেতু কোশ্চেন প্র্যাকটিসের সমস্ত ক্লাস এখনও তোমাদের হয়নি সব সাবজেক্টের। ফটোসেন্সিটিভ অর্গান অফ হিউম্যান আই ইজ মেড আপ অফ। যখনই এই কোশ্চেনটা তোমরা পড়বে না, তখনই তোমরা খুঁজতে পেরাবে যে রেটিনা কোথায় উত্তর আছে। যখনই তোমরা এইটুকু পড়বে ফটোসেন্সিটিভ অর্গান অফ হিউম্যান আই, এইটুকু যখনই পড়বে তখন তোমরা খুঁজে বেড়াবে যে কোথায় রেটিনা উত্তর আছে। রেটিনা উত্তর খুঁজতে গিয়ে দেখবে এখানে রেটিনল আছে, এখানে রেটিনল আছে, এখানে রেটিনাল আছে, ঠিক আছে, কিন্তু রেটিনা তোমরা কোথাও পেলে না। তখন এই তিনটের মধ্যে যে কোনো একটাকে তোমরা কারেক্ট করে দেবে। কিন্তু প্রশ্নের মধ্যে একটা জিনিস আছে, দেখো ফটোসেন্সিটিভ অর্গান অফ হিউম্যান আই রেটিনা আমরা জানি, কিন্তু তারপরে কি বলেছি, ইজ মেড আপ অফ, মানে রেটিনা কি দিয়ে তৈরি, রেটিনা কি দিয়ে তৈরি। এরপরে দেখো কোশ্চেনগুলো, রেটিনল আছে দুটো, একটা রেটিনাল আছে। এরপর তোমরা হয়তো সঠিক উত্তরটা জানো,
কিন্তু রেটিনালের মধ্যেও অনেক কনফিউশন হতে পারে। তো আমি তোমাদেরকে এই যে প্রিভিয়াস ইয়ারগুলো দেখাচ্ছি এইভাবে, কেন দেখাচ্ছি, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে এই ভুলগুলো না করো, তার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করি আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কোশ্চেন অ্যাটেম্প যখন করবে তখন তোমরা কীভাবে করবে। ঠিক আছে, যারা পেইড ব্যাচে আছো তাদেরকে তো আলাদাভাবে করানোই হয়, কিন্তু যারা ফ্রিতে এটা দেখছো, ইউটিউবে আমার দেখছো, তারা একটু ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, কীরকম দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা জানি ফটোসেন্সিটিভ অর্গান হচ্ছে রেটিনা, কিন্তু সেটা কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে আমাদের অপসিন অ্যান্ড রেটিনাল দিয়ে তৈরি। কিন্তু হয়তো কেউ পড়েছিল যে অপসিন অ্যান্ড রেটিনাল, এটা পড়েছিল, কিন্তু এখানে অপসিন অ্যান্ড রেটিনলও আছে আর অপসিন অ্যান্ড রেটিনাল আছে। তো তোমরা কীভাবে এটাকে এলিমিনেট করবে, অপশানগুলো কীভাবে এলিমিনেট করবে। আমরা আবার যখন ভিটামিন পড়েছিলাম তখন একটা জিনিস জেনেছিলাম যে রেটিনল মানে হচ্ছে যে ভিটামিন এ কে রেটিনল বলে। তাহলে রেটিনলের যে অপশানগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে অপশান কোনটা বাকি রইল আমার, এই অপশানের রেটিনালটাই মোটামুটি এখানে প্রযোজ্য হচ্ছে। তাহলে এইভাবে আমরা এলিমিনেট করেও কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারি। তো যারা এখনও আমাদের পেইড ব্যাচে জয়েন করোনি তারা জয়েন করতে পারো। ঠিক আছে, শেষে এই ক্লাসটা শেষে আমি বলে দেবো পেইড ব্যাচের ডিটেলসগুলো। ওকে, দেখো এরপর আমাদের কি কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ এ মেকানিক্যাল ভ্যাক্টর অফ হিউম্যান ইনফেকশন। ড্যাশ ইজ এ মেকানিক্যাল ভ্যাক্টর অফ হিউম্যান ইনফেকশন। ভ্যাক্টর, যে ভ্যাক্টর বর্ন ডিজিজ আমরা শুনেছি বা পড়েছি, সেই ভ্যাক্টর কিন্তু অনেক রকম হতে পারে। ভ্যাক্টর হতে পারে মেকানিক্যাল, ভ্যাক্টর হতে পারে বায়োলজিক্যাল। ঠিক আছে, তো ডিফারেন্সটা বুঝতে হবে, মেকানিক্যাল কি মানে কি আর বায়োলজিক্যালের ক্ষেত্রে কি হয়। মেকানিক্যাল ক্ষেত্রে এখানে দেখো অপশানগুলো দেখো, মসকিউটোস, ফ্লাইস, টিক্স, এইসব 4টা অপশান আছে। তো যাই থাকুক না কেন সেখানে দেখতে হবে যে মেকানিক্যাল ভ্যাক্টর মানে কি, যে হচ্ছে ডিজিজটা আমাদের ছড়াবে, আমার থেকে ডিজিজটা নিয়ে আমার অন্য একটা ব্যক্তির মাধ্যমে ছড়াবে ডিজিজটা, কিন্তু সে নিজে এফেক্টেড হবে না, সেই ডিজিজটাতে সে নিজে ভুক্তভোগী হবে না, সেটা হচ্ছে মেকানিক্যাল ভ্যাক্টর। তো এখানের মধ্যে যে অপশানটা আছে তার মধ্যে থেকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে ফ্লাইস। ঠিক আছে, তো এরা হচ্ছে নিজেরা মেকানিক্যাল ভ্যাক্টর, বাকিগুলো যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে তোমাদের কি ভ্যাক্টর, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ভ্যাক্টর। মানে এরা যখন ছড়ায় ডিজিজটা তখন নিজেদের শরীরে ডিজিজটা তাদের হয়। ঠিক আছে, তারাও এফেক্টেড হয়। দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখবো, নেক্সট হচ্ছে ফুসেমাইড ইজ প্রিফার্ড ওভার হাইড্রোক্লোরোথিয়াজাইড হোয়েন হাইপারটেনশন ইজ অ্যাকম্পানিড বাই। বলছে ফ্রুসেমাইডকে কখন আমরা প্রায়োরিটি দেবো ক্লোরথিয়াজাইডের থেকে, আমরা কখন ফ্রুসেমাইডকে প্রায়োরিটি হিসেবে আমরা ড্রাগ অফ চয়েস হিসেবে রাখবো কোন ডিজিজের ক্ষেত্রে। দেখো একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডায়াবেটিস মেলাইটাস, হাইপার কোয়াগুলোপ্যাথি, কনজেস্টিভ হার্ট ফেলিওর। এখান থেকে যখনই ফ্রুসেমাইড আসছে তখনই তোমাদের মাথায় কি চলে আসছে, এটা হচ্ছে লুপ ডায়োরেটিক। আর আমি তোমাদেরকে যখন ক্লাস করিয়েছিলাম ফার্মাকোলজি তখন আমি বলেছিলাম যে কোন ডায়োরেটিকটা কোন জায়গাতে গিয়ে কাজ করে এবং কি করে, তোমাদের বলেছিলাম তো কোন জায়গাতে এফেক্ট করে বা কি করে, সেটা বলেছিলাম, আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে। ঠিক আছে, তো ওই ফ্রুসেমাইড কি করে, একটা ডাইইউরেসিস করে। ডাইইউরেসিস কাদের দরকার হয়, যাদের শরীরে জলের পরিমাণ বেড়ে যায় বা ইডিমেটাস হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই 4টা ডিজিজের ক্ষেত্রে আমরা একটা কমন জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। এই জায়গাটা আমরা একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে যে কনজেস্টিভ হার্ট ফেলিওরে আমাদের দেখবে পালমোনারি ইডিমা হয়। তাহলে ইডিমা হচ্ছে মানে জলের পরিমাণ বেড়ে গেছে, তো সেটাকে যখন ওয়াশ আউট করতে হবে তাহলে আমাদেরকে ফ্রুসেমাইড দিতে হবে। ফ্রুসেমাইড হচ্ছে একটা এখানে ড্রাগ অফ চয়েস হবে কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখবো কি আছে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ ওপি পয়জনিং। এটা তো পুরো ডিরেক্ট কোশ্চেন চলে এসেছে, আমরা যেটা পড়েছি এবং যে মক টেস্টটা নিয়েছি সেখানে এটাও দিয়েছিলাম যে ওপি পয়জনিংয়ের ক্ষেত্রে কোনটা আমরা ইউজ করি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাট্রোপিন সালফেট। ওপি পয়জনিং, মাশরুম পয়জনিং, এগুলোর ক্ষেত্রে তোমাদের অ্যান্টিডোটের একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ড্রাগ অফ চয়েসেরও লিস্ট দিয়েছিলাম যারা পেইড ব্যাচে জয়েন আছো তাদেরকে। তো সেখান থেকে তোমরা এটা ডিরেক্ট কোশ্চেন একটা পেয়ে গেলে। নেক্সট দেখবো, আচ্ছা নেক্সট দেখো কয়েকটা জিনিস বলে দিই। প্রেডনিসোলন কি পড়েছিলাম আমরা, প্রেডনিসোলন এটা হচ্ছে একটা প্রোড্রাগ। ডাইজিপাম কি, বেনজোডাজাপাইন। অ্যাড্রিনালিন কি, এটাও আমরা তখন পড়েছিলাম যে সিম্প্যাথোমাইমেটিক। এটা পড়িনি কারণ এটাকে আমি বলেছিলাম যে নার্ভাস সিস্টেমে যখন ক্লাস হবে মেডিকেল সার্জিং নার্সিংয়ে তখন পড়াবো। ঠিক আছে, বাকি দুটো আমরা বলেছিলাম। নেক্সট দেখবো
আমাদের ইমিউনিটি থেকে একটা কোশ্চেন আছে। ইমিউনিটি থেকে যে কোশ্চেনটা আসছে সেটাতে কি আছে দেখো, সেটাতে আছে ইমিউনিটি প্রডিউস বাই অ্যান্টিবডি ফরমেশন ডিউরিং দ্য কোর্স অফ ডিজিজ। মানে এক কথায় বলতে চেয়েছে কোনো ডিজিজ হওয়ার পরে যে আমরা ইমিউনিটি পাই সেটা কি, সেটা কি ইমিউনিটি। তোমাদেরকে একদম খুব ভালোভাবে আমি একটা জিনিস বুঝিয়ে দিয়েছিলাম যে ইমিউনিটির যে শ্রেণী বিভাগটা আছে বা ক্লাসিফিকেশনটা আছে সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে আর্টিফিশিয়ালি অ্যাকুয়ার্ড, ন্যাচারালি অ্যাকুয়ার্ড, আর্টিফিশিয়ালি প্যাসিভ, এরকম অ্যাক্টিভ প্যাসিভ সব কিছু ভাগ আমরা করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা যে অপশানটাকে চুজ করব এখানে বা যে অপশানগুলোকে আমরা এলিমিনেট করতে পারবো সেটা দেখো, প্রথমে হচ্ছে আমরা কি জেনেছিলাম, ওখানে আমরা জেনেছিলাম এখানে দেখো বেশিরভাগই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটোকে আলাদা করতে হচ্ছে, আর ন্যাচারাল আর হচ্ছে আর্টিফিশিয়াল এই দুটো হচ্ছে এখানে বেসিক ডিফারেন্স। এখানে আগে উত্তরটাকে আমরা করিনি, আগে উত্তরটা কি হলো, এখানে উত্তরটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল। ন্যাচারালি অ্যাক্টিভ ডিজিজ হলে ন্যাচারালি অ্যাক্টিভ ইমিউনিটি হয়ে যায়। মানে দেখবি চিকেন পক্সের ক্ষেত্রে এই ডিজিজটা হয়, একবার হলে দেখবে অনেকেই শুনে থাকবে যে একবার হলে আর হওয়ার চান্স খুব কম থাকে। তো কি হয়, সেই ডিজিজের হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এরপরে যদি আমরা নেক্সট এক্সাম্পল যদি ধরি যে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল যেটা আছে সেটার উত্তর কী হবে, সেটার এক্সাম্পল কী হবে, আর্টিফিশিয়ালি দিচ্ছি তোমাদের এভাবেই আমি যখন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম আর্টিফিশিয়ালি দিচ্ছি, কী দিই আর্টিফিশিয়ালি, ভ্যাকসিন দিই আর্টিফিশিয়ালি, এবং সেটা অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি করছে আমাদের শরীরে, তাহলে সেটা হয়ে যাবে ভ্যাকসিনের এক্সাম্পলটা। নেক্সট দেখো আরও কী আছে, প্যাসিভ ন্যাচারাল, প্যাসিভ হবে ন্যাচারালি প্যাসিভ কোডগুলো আমাদের যে ইমিউনোগ্লোবিলিনগুলো ছিল বলেছিলাম সেগুলো হচ্ছে সব কিছু ন্যাচারালি প্যাসিভ, আইজিগুলো যে ইমিউনোগ্লোবিলিনগুলো আছে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কী আছে, আর্টিফিশিয়ালি প্যাসিভ। এখানে আমরা কি এক্সাম্পল বলেছিলাম, সে হচ্ছে টক্সয়েডগুলো মনে আছে তো? যারা ক্লাস করেছিল একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এই ক্লাসটা দেখার পরে যে এগুলো মনে আছে কি না তোমাদের। আচ্ছা, নেক্সট দেখবো কি আছে, BRCA1 এটা এখনও পড়ানো হয়নি তোমাদের, যেহেতু অঙ্কোলজি এখনও পড়ানো হয়নি। BRCA1 জিনটা কিসের সাথে রিলেটেড তোমরা সবাই জানো, ব্রেস্ট ক্যান্সার। আবার যদি এখানে ওভারিয়ান ক্যান্সার থাকতো এবং ব্রেস্ট ক্যান্সার দুটি থাকতো সেখানেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার যেত। আবার যদি ব্রেস্ট ক্যান্সার না থাকতো শুধু ওভারিয়ান থাকতো এবং এইগুলো অপশন থাকতো তাহলে ওভারিয়ানটাও কিন্তু উত্তর হতে পারতো, ঠিক আছে। ওভারিয়ানের ক্ষেত্রেও এটা দেখা যায়। নেক্সট কী আছে দেখবো, দ্য মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোমের মধ্যে কোন টাইপটা সবথেকে বেশি। আমরা একদম ট্রায়োসোমি 21 এটা আমরা বারবার জেনি, বারবার মক টেস্টে তোমরা পেয়েছো বা কোশ্চেন প্র্যাকটিসের জায়গাতে পেয়েছো, ট্রায়োসোমি 21 ইজ ইকুয়াল টু ডাউন সিনড্রোম। আচ্ছা তোমরা বলো, ট্রায়োসোমি যদি 18 হতো তাহলে কী হতো, যদি 13 হতো তাহলে কী হতো, 18 হলে সেটা হতো এডওয়ার্ড সিনড্রোম এবং 13 হলে সেটা হতো পাটাও সিনড্রোম, ঠিক আছে। নেক্সট দেখবো কি আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন। এখানে দেখো সোশিওলজি থেকে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সিং। সোশিওলজি নার্সিংয়ের সাথে কী সম্পর্ক আছে, সোশিওলজিতে নার্সিংয়ের সাথে কী সম্পর্ক আছে। এখানে একটু কনফিউজিং ব্যাপারটা আছে, যেটা হচ্ছে দেখো টু প্রোভাইড সলিউশন অফ এ সোশ্যাল প্রবলেম, এটা একদিক থেকে উত্তর হতে পারে। আবার দেখো এটা তো একদমই হবে না, ইন্টারন্যাশনাল প্রবলেম আমরা সলিউশন করতে যাব না। টু এনরিচ হিউম্যান কালচার, এটাও অনেক ক্ষেত্রে না উত্তর হবে, কিন্তু এই এ এবং বি এই দুটোই একটু মনে হচ্ছে যে উত্তর হতে পারে। তো এখানে যেটা আমি প্রেফারেন্স দেবো সেটা হচ্ছে যে আমরা টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার এটাকে আমি এখানে প্রেফারেন্স দেবো। কারণ কি, একটা হসপিটালে ধরো একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছে, এরপরে ডক্টর বা আমরা নার্সিং পার্সোনাল বা আমরা যদি না জানি যে সে কোন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, এরপর ধরো আমাদের বিভিন্ন ওষুধ আছে বা এটা তোমরা সার্কামস্ট্যান্সেস দেখে থাকো যে বিভিন্ন জিনিস কিছু কম দামি হয়, কিছু দামি জিনিসও হয়, ঠিক আছে। তো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড জানলে আমরা সেইভাবে সেই পেশেন্টকে আমরা সেইভাবে কেয়ার দিতে পারবো বা সেইরকমভাবে আমরা ট্রিটমেন্টটাও করতে পারবো, ঠিক আছে। তো এরকম টোটাল পেশেন্ট কেয়ারের উপরে একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখবো কি আছে, নেক্সট দেখো দ্য রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল, যদি
ব্লাডের পিএইচ কমে যায়, পিএইচ কমে গেলে কি হবে? এই 2-3 দিন আগেই তোমাদের এই ক্লাসটা হয়েছে, 2-3 দিন আগেই তোমাদের এই ক্লাসটা হয়েছে, প্রত্যেকের জানা উচিত। কীভাবে দেখো, প্রত্যেকটা জিনিসকে না তোমরা থিওরিতে জেনেছো, কিন্তু সেটাকে কোশ্চেনে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু তোমাদের থিওরি জানার কোনো লাভ নেই। এই জন্য তোমাদেরকে আমি বলেছি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, মক টেস্টগুলো যেগুলো দিচ্ছি সেগুলো দিতে থাকো, ঠিক আছে? দেখো কি হচ্ছে এখানে, পিএইচ কমছে। আচ্ছা, পিএইচ কমলে কি হবে বলেছে, রিডিউস দ্য হার্ট রেট। হার্ট রেটের সাথে কোনো ব্যাপার নেই, সেরকম ডিরেক্টলি কোনো ব্যাপার নেই। দেখো তাহলে কিসের ব্যাপার আছে, রিডিউস দ্য ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন। এটাও পিএইচ কমলে যে ব্লাড সাপ্লাই কমে যাবে এরকমও ব্যাপারটা না। নেক্সট কি অপশান আছে, ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, এটা হতে পারে। রিলিজ বাইকার্বনেট আয়ন বাই লিভার। বাইকার্বনেট আয়ন যদি রিলিজ হয় মানে লিভার বাইকার্বনেট আয়ন ব্লাডের মধ্যে দিয়ে দিচ্ছে, বাইকার্বনেট আয়ন ব্লাডের মধ্যে দিয়ে দিচ্ছে মানে বাইকার্বনেট বাড়ছে। আচ্ছা, বাইকার্বনেট বাড়লে সেটা কি হতো, বাইকার্বনেট বাড়লে বাইকার্বনেটের সাথে পিএইচের কী সম্পর্ক, বাইকার্বনেটের সাথে এ হচ্ছে সরল সম্পর্কে আছে। বাইকার্বনেট বাড়লে পিএইচ বাড়বে তো, পিএইচ বাড়বে তো, কিন্তু এখানে কি বলেছে, রিডাকশন অফ পিএইচ। তার মানে এটাও উত্তর হলো না, তার মানে এই 4 নাম্বারটাও উত্তর হলো না। এরপরে দেখো তাহলে কোনটা পড়ে রইল আমাদের উত্তর, ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। এটা কীরকমভাবে দেখো, আমরা কি জানি পিএইচের সাথে কার্বন ডাইঅক্সাইড কী সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে, মানে পিএইচ কমলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, আর কার্বন ডাইঅক্সাইড বাড়া তাহলে কি হবে, কি হবে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাফিনিটিটা কমবে, কমবে তো। পিএইচ কমছে মানে হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন হচ্ছে, অ্যাসিডিক কন্ডিশন হলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে অ্যাফিনিটিটা সেটা কমে। এটাকে একটা কি জিনিস বলে জানো, এটাকে তোমরা যখন নর্সেটের টাইপের এক্সাম দেবে তখন এই কোশ্চেনটাকেই একটু অন্যভাবে পড়ে, ভোর্স ইফেক্ট। ভোর্স ইফেক্ট কাকে বলে, তো এই ভোর্স ইফেক্টের ডেফিনেশনটাই হচ্ছে এখানে লেখা আছে, রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল ডিক্রিজ দ্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। এটাই হচ্ছে ভোর্স এফেক্ট, এটাকে ভোর্স এফেক্ট বলে। নেক্সট দেখবো কি কোশ্চেন আছে, নেক্সট হচ্ছে সিরাম লেভেল অফ ড্রাগ মনিটরড বাই এ নার্স হোয়েন দ্য পেশেন্ট ইজ অন, মানে কোন ওষুধটা খেলে সেটার সিরাম লেভেল মনিটর করতে হবে। এটা আমরা সবাই জানি যে লিথিয়াম, আবার একটা যদি থাকতো ডিজক্সিন, সেটাকেও আমরা সিরাম লেভেল মনে রাখতে হতো, তাই তো, ডিজক্সিনের ক্ষেত্রেও আমাদেরকে এই ব্লাড লেভেল মনিটর করতে হতো। আচ্ছা, লিথিয়াম রিলেটেড দু একটা জিনিস জেনে নিই। লিথিয়াম কি, লিথিয়াম হচ্ছে একটা মুড স্টেবিলাইজার এজেন্ট। লিথিয়াম কোথায় দেওয়া হয়, BPAD বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডারে দেওয়া হয়, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডারে দেওয়া হয়। লিথিয়ামের এখানে লিখে দিচ্ছি, এগুলো আমি মুছেও দেবো, তোমরা পারলে যখন ভিডিওটা দেখছো সেখানেই নোট ডাউন করে নিও, ঠিক আছে। আচ্ছা, লিথিয়ামের নর্মাল থেরাপিউটিক রেঞ্জ কত, নর্মাল ব্লাড রেঞ্জ কত, 0.6 থেকে 1.2 হয়ে গেল। আচ্ছা, লিথিয়ামের টক্সিক লেভেল কত, যখন 1.5 থেকে বেড়ে যাচ্ছে। আচ্ছা, লিথিয়াম যখন পেশেন্টের চলবে তখন আমরা কতক্ষণ পর আমরা তার ব্লাড লেভেলটা চেক করব, মোটামুটি 12 আওয়ারলি প্রথম চেক করা হয়, ঠিক আছে। এইগুলো কয়েকটা জিনিস মনে রাখবে একটু। নেক্সট দেখো একটা ডিরেক্ট প্রশ্ন আছে একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, যেমন ক্লিয়ার ভিশন ইজ ডিপেন্ডস অন, ক্লিয়ার ভিশন কার উপরে ডিপেন্ড করে। দেখো এখানে দুটো জিনিস, মানে এই দুটো তো হবেই, সাইজ অফ পিপল অ্যান্ড অ্যাকোমোডেশন, এবং এই দুটোর মধ্যে তোমরা যদি এর বাংলা মানে জানো তাহলেই তোমরা উত্তর পেয়ে যাবে, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিফ্র্যাকশন। নেক্সট কোশ্চেনে যাব, কি আছে নেক্সট কোশ্চেন, মিস্টার সাধন বিশ্বাস ইজ অ্যাডমিটেড ইন অপথ্যালমিক ওয়ার্ড, মানে এইরকম যখন বড় প্রশ্ন থাকবে না সেখানে তোমরা ফাইন্ড আউট করবে যে কোশ্চেনটা কোথায় আসলে। অপথ্যালমিক ওয়ার্ডে ভর্তি হয়েছে, কি নিয়ে কি সিমটম আছে, দেখো কি সিমটম আছে সেটাকে দেখবো। ব্লাড ভিশন আছে, কি ডায়াগনোস হয়েছে, গ্লোকোমা ডায়াগনোস হয়েছে। মেডিকেশন কোনটা কন্ট্রাইন্ডিকেটেড, মানে মেন কথা বলতে চাইলো গ্লোকোমার কন্ট্রাইন্ডিকেশন কোনটা, গ্লোকোমার কন্ট্রাইন্ডিকেশন কোনটা। এখানে দেখো যে ড্রাগগুলো আছে তার মধ্যে দেখো কিছু কিছু জিনিস তোমরা
নিজেরাই বুঝতে পারবে যে পিলোকার্পিন তো একদম পুরো ড্রাগ অফ চয়েস। অ্যাসিটোজোলামাইডও দেওয়া হয়, জেলান্টাইনও দেওয়া হয়। তাহলে কোনটা কন্ট্রাইন্ডিকেটেড, মানে গ্লোকোমাতে যেটা হয়েছে সেই ড্রাগটা সেরকমই এফেক্ট ফেলবে। কন্ট্রাইন্ডিকেটেড কোনটা হয়, কন্ট্রাইন্ডিকেটেড কোনগুলো হয়, মানে যে কন্ডিশনটা হয়েছে সেই কন্ডিশনটাকে বাড়িয়ে দেবে, সেই কন্ডিশনটাকে একদম খারাপ করে দেবে, সেরকম যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। আর ইন্ডিকেশন কোনটা হয়, যেটা হয়েছে তার উল্টো কাজ করবে, সেটা হচ্ছে ইন্ডিকেশন। এই বাকি তিনটে হচ্ছে ইন্ডিকেশন, কিন্তু এখানে কন্ট্রা ইন্ডিকেশন কোনটা জানো, কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে অ্যাট্রোপিন সালফেট। কারণ কি, অ্যাট্রোপিন সালফেট কি করে, আমাদের পিউপিলকে ডায়ালেট করে। ডায়ালেট করলে কি হবে, আমাদের যে আইওপি আছে সেটা গ্লোকোমাতে কি হয়, বেড়ে যায়। তো আইওপি বেড়ে যায়, আর এই অ্যাট্রোপিন সালফেট দিলে সে আবার আইওপি বাড়িয়ে দেবে। তাহলে একেই বেড়ে আছে, আবার যদি বেড়ে যায় তাহলে সেটা তো খারাপ। তার জন্য আমরা যাতে আইওপি না বাড়ে তার জন্য আমরা এটাকে দেব না। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এটা। তাহলে সঠিক উত্তর কোনটা হলো, এই তিনটেকে মুছে দিলাম, অ্যাট্রোপিন সালফেট সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড। এখানে দেখো একটা কনফিউশন কোশ্চেন আছে এখানেও। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ব্লাডে, সেপ্টিসেমিয়া তো হবেই, ব্যাকটেরিসেমিয়াও হবে। আবার টক্সিমিয়াকে দেখবে প্রি এক্লামসিয়া বলে, এখন টক্সিমিয়া হচ্ছে প্রি এক্লামসিয়া। তো এখানে অল অফ দ্য অ্যাবাভটাকে আমরা প্রেফারেন্স দেবো, বা তোমাদের কি মতামত সেটা তোমরা এই কোশ্চেনটা সম্পর্কে কমেন্ট সেকশনে জানিও তোমরা কোন অপশানটা চুজ করবে। নেক্সট দেখো, ভমিটিং সেন্টার কোথায় আছে। ভমিটিং সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার, রেসপিরেটরি সেন্টার, সব কিছু তোমাদেরকে বলেছিলাম যখন থিওরি ক্লাস হয়েছিল ডিটেলসে, এবং মক টেস্টও নিয়েছিলাম। সেটা তোমাদের যারা পেড ব্যাচে আছো তাদের কথা বলছি। সেটা কোথায় আছে, মিডুলাতে আছে। ভমিটিং সেন্টার কোথায়, মিডুলাতে। এই কোথায় কোন সেন্টার আছে সেগুলো কিন্তু জানবে। ব্রোকা স্পিচ এরিয়া, রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার, এগুলো তোমাদের জেনে রাখা দরকার। প্রত্যেককে ডিটেলস ভালো করে বোঝানো হয়েছিল যখন ক্লাসে তোমাদের করানো হয়েছিল এগুলো, তাই এগুলো কারো অসুবিধে হওয়ার কথা না। আচ্ছা, তারপরে দেখো এটাও সোশিওলজির একটা কোশ্চেন। সোশিওলজি এটাও আমরা পড়েছি। এই ননটা কি, এ স্পেসিফিক গাইড টু অ্যাকশন। নেক্সট কি আছে দেখবো, হুইচ ওয়ান ইজ কম্পারেটিভলি পোর সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড। পোর বলেছে, এখনই আমলার অপশানটা দেখেই তোমরা এখানে আমলাতে ছুটবে, আমলা উত্তর দেওয়ার জন্য, কিন্তু এখানে পোর বলেছে, মানে কোনটাতে, অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি, ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিড কি, ভিটামিন সি এর পোর সোর্স কোনটা। এখানে দেখো 4টা অপশান আছে, তার মধ্যে দেখো আমলা অ্যান্ড গুয়াভা, এগুলোতে অনেক বেশি থাকে ভিটামিন সি। তাহলে কোনটা উত্তর হবে, এখানে ড্রামস্টিক লিফেও কিন্তু থাকে, তাহলে উত্তর হবে আমারান্থ লিফ, এটাও উত্তর হয়ে যাবে অপশান ডি। এটা কি জানো, এটা হচ্ছে নোটে শাক, এটা হচ্ছে নোটে শাক। এটার মানে এখানে ভিটামিন সি কম থাকে। নেক্সট কি আছে দেখবো, দ্য অ্যাকসেপ্টেড ওয়ে অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট। এটা কি উত্তর হবে, এটা তোমরা অনেক কিছুর সাথে গুলিয়ে দেবে, কিন্তু এখানে উত্তর হবে কাস্টমস। নেক্সট আছে কি দেখবো, হুইচ সেল অর্গানেল ইজ রেসপন্সিবল ফর হরমোন প্রোডাকশন। কোন সেল অর্গানেলটা হরমোন প্রোডাকশনের ক্ষেত্রে জরুরি, সেটা কি উত্তর হবে এখানে, সেটা এখানে উত্তর হয়ে যাবে তোমাদের গলগি অ্যাপারেটাস। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে। ব্যাচের কিছু ডিটেলস, যারা পেড ব্যাচে জয়েন করতে চাও তাদের জন্য বলে দিই, JEE-PPN 2025 জন্য প্রিপারেশন করানো হচ্ছে, পোস্ট বেসিক BSc নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি অফিস টাইম হয় 11টা থেকে 4টা অবধি কল করা যেতে পারে, ঠিক আছে। অন্য টাইমে কল করলে ধরা যাবে না এবং ব্লক করে দেওয়া হবে যদি সেই টাইমে কল করো, মানে অন্য টাইমে কল করো, কারণ অন্যান্য টাইমে ক্লাস থাকে, মক টেস্ট থাকে, এইসব ব্যাপারে বিজি থাকি, তো সেই টাইমে কল করলে ধরা হবে না। যদি অফিস টাইম 11টা থেকে 4টার মধ্যে করো, ঠিক আছে, ধরা হবে। আর অন্যান্য টাইমে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ব্যাচের ডিটেলস এখানে দেওয়া আছে।
সমস্ত সাবজেক্ট যেগুলো পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সিলেবাসে আছে সেই সিলেবাস অনুযায়ী সাবজেক্টটির থিওরি ক্লাস পুরো হয়, ঠিক আছে। সপ্তাহে কোনো দিন 3 দিন, কোনো দিন 4 দিন, কোনো সপ্তাহে 5 দিন এরকম হয়ে থাকে। কোশ্চেন প্র্যাকটিসের একটা ক্লাস হয়, কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 3 দিন এরকম করে হয়। মক টেস্ট সপ্তাহে 3 দিন হয়, মঙ্গল, বৃহস্পতি, শনিবার। এখানে যেগুলো বলা হলো ক্লাস, লাইভ ক্লাস, থিওরি লাইভ ক্লাস, কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, মক টেস্ট, এই সমস্ত কিছুই যদি যখন হবে ক্লাসটা তখন দিতে পারো তাও হবে। যদি সেই টাইমে অ্যাটেন্ড করতে না পারো তাহলে সেগুলো পরে দেওয়ারও ব্যবস্থা আছে। মানে কোনো ক্লাস হয়ে গেল, ধরো এখন একটা ক্লাস হচ্ছে, যদি অ্যাটেন্ড করতে না পারো পরে দেখতে পারবে, বা আগে যেগুলো হয়ে গেছে সেগুলো এখনই জয়েন করলে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লাসে যেগুলো পড়ানো হয় সেগুলো নোটস দিয়ে দেওয়া হয়, সমস্ত বইয়ের পিডিএফ যেগুলো থেকে পড়ানো হবে বা যেগুলো থেকে হয়, ঠিক আছে, সব কিছুর পিডিএফ দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PYQ দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছ আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ডিসকাশনও ক্লাস চলছে, পিডিএফ দিয়ে দেওয়া হয় যা যা আছে। ডাউটের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের ডাউটগুলো নিজেদের মধ্যে সলভ করো, বা যখন নিজেদের মধ্যে সলভ হবে না তখন আমাদেরকে দেবে, আমাদের দ্বারা সলভ করে দেওয়া হবে। এবং প্রতি মাসে একদিন করে মেন্টরশিপ সেশন রাখা হয়, যে জায়গাতে তোমাদের পড়তে গিয়ে কী কী ধরনের অসুবিধা হচ্ছে সেইগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এর প্রাইস রাখা হয়েছে 999 টাকা। যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে, যে টাইমে বলা হলো সেই টাইমের মধ্যে। তোমাদেরকে এখানেই সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছ। আচ্ছা, অনেকের প্রশ্ন হচ্ছে ক্লাসগুলো কীভাবে পাবো, কোন অ্যাপে পাবো, ঠিক আছে, সেই সব ব্যাপারে বলে রাখছি। তোমাদের একটা গ্রুপে অ্যাড করা হবে, টেলিগ্রামের গ্রুপ, অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে, যদি না থাকে ইনস্টল করে নিতে হবে। সেই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের আগের যা ক্লাস হয়েছে সেগুলো দেওয়া আছে, সমস্ত পিডিএফ, মক টেস্ট সব কিছুই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা করার চেষ্টা করি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জানিয়ে দেওয়া হয় যে টেলিগ্রাম গ্রুপে কখন কী হচ্ছে, ঠিক আছে, ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়। সেখান থেকে তোমরা সমস্ত যত ক্লাস লিঙ্ক আছে সেইখান থেকে সব কিছু দেখতে পারবে, ঠিক আছে। এর জন্য আলাদা করে কোনো অ্যাপসের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। এভাবেই কোর্সটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এখানে সম্পূর্ণ ব্যাচটা আমাদের যেহেতু জুলাইয়ে এক্সাম, চেষ্টা করা হবে মে মাসের লাস্ট বা জুন মাসের ফার্স্টের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, এবং তারপরে আমাদের মে মাস থেকে এপ্রিল মাস থেকে যে পুরো 100 নাম্বারের মক টেস্ট সেটা নেওয়া হবে। এখন যে মক টেস্টগুলো নেওয়া হয় ছোটো ছোটো 10-15 নাম্বারে করে, কিন্তু মে মাস থেকে একদম বড় বড় মক টেস্ট নেওয়া হবে, সপ্তাহে একটা করে 100 নাম্বারের এরকম বড় বড় মক টেস্ট, 50, 75, 100 নাম্বারের মক টেস্ট নেওয়া হবে। টোটাল প্রাইস হচ্ছে 9,999। যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আর তোমাদের বন্ধুরা যদি কেউ জয়েন করতে চায় তাদেরকেও তোমরা ইনফর্ম করতে পারো। আর বেশি দিন দেরি নেই, তাই তোমাদেরকে বলবো এই প্রাইসটা বেড়ে যাওয়ার আগেই তোমরা জয়েন করে যাও। কারণ হচ্ছে 1 এপ্রিল থেকে এই প্রাইসটা 1200 টাকা হচ্ছে, যেটা 1000 টাকা আছে সেটা 1200 টাকা হচ্ছে, ঠিক আছে। তাই এখনই জয়েন হতে যেতে পারো। আরও যদি কোনো ডাউট থাকে এগুলো জানা ছাড়াও তাহলে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করবে। আর সব কিছু জেনে গিয়ে থাকলে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট বলবে দাদা স্ক্যানারটা দিন, সেখানে পে করার জন্য স্ক্যানারটা দেওয়া হবে। স্ক্যানার পে করলেই সেই স্ক্যানারের পেমেন্টের স্ক্রিনশট এবং নিজের নাম, কোন কলেজ থেকে পড়েছো, কোন ইয়ারে কমপ্লিট হয়েছে তোমার জিএনএম বা বিএসসি নার্সিং, সেটা লিখে হোয়াটসঅ্যাপে পাঠালেই আমরা অ্যাড করে নেব। এছাড়াও আমাদের এই JEE-PVN ছাড়াও স্টাফ নার্স গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গলে যে হয়, যেটা অনেকদিন বন্ধ আছে এবং ভবিষ্যতে যখন হবে তার জন্য এখন থেকে প্রিপারেশন করানো হয়। আর হচ্ছে এই ব্যাচটা জয়েন করলে তোমরা WBCHOর যে ব্যাচ আছে আমাদের এখানে, সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। WBCHOর জন্য যারা প্রিপারেশন নেবে তাদের ব্যাচটা পুরো ফ্রি, এই প্রাইসের মধ্যে ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো যারা জয়েন করোনি এখনও জয়েন করতে পারো। এছাড়াও আমাদের কাছে RRBর প্রিপারেশন করানো হয়, নরসেটের নন নার্সিং পার্ট, RRBর নন নার্সিং পার্ট, RRBর নার্সিং পার্ট, সব কিছুরই প্রিপারেশন করানো হয়, ঠিক আছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। পার্ট 2 তোমাদের কালকে আসবে, ঠিক আছে। আজকে পার্ট 1-এ 20টা কোশ্চেন ডিসকাস করা হলো, পার্ট 2-এ 20টা কোশ্চেন ডিসকাস করা হবে। এইভাবে প্রতিটা 4টা ইয়ারের কোশ্চেনকে আমরা ডিসকাস করব, ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।